কি খবর প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কেমিস্ট্রির ১ম লাইভ ক্লাসটা তোমরা করার পর এক্সাম দিয়েছো। আশা করি সবার এক্সাম ভালো হয়েছে। যারা এই প্রশ্নে ২০ এর উপরে পেয়েছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। এই কোয়েশ্চেনটা আসলে ইট ওয়াজ নট দ্যাট ইজি। স্ট্যান্ডার্ড থেকে একটু হার্ড ছিল। সো কিছু কোয়েশ্চেন হার্ড ছিল। আর বাদবাকি মেক্সিমাম কোয়েশ্চেনই ছিল আসলে বোর্ড রিলেটেড। সো যারা ২০ এর উপর পেয়েছো মেনি কংগ্রাচুলেশনস। এবং যারা পাওনি কোনো সমস্যা নেই। তোমরা প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকো, আমাদের ক্লাসগুলো করতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো প্রিপারেশন নিশ্চিত হবে। তো আমরা এরই ধারাবাহিকতায় আমরা ১ম যেই আমাদের এক্সামটা গেল, টেস্ট এক্সামটা চ্যাপ্টার 6 এর উপর। তো চ্যাপ্টার 6 এটা তোমরা জানো যে কেমিস্ট্রিতে চ্যাপ্টার 6 টা হচ্ছে একটা গাণিতিক চ্যাপ্টার। অর্থাৎ এখানে আমরা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি সলভ করি। তো তোমরা একইভাবে টেস্ট দেওয়ার সময় বেশ কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছো। তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে এই এমসিকিউ এর টেস্টের প্রথম সলভ ক্লাসটা নিয়ে এসেছি। তো দেখো আমরা সরাসরি ক্লাসে যদি চলে যাই আমাদের অধ্যায় ৬ এর টেস্টের সলভ ক্লাস। প্রথম যে কোয়েশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ২৭ গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? তো তোমরা যারা ক্লাসটা করেছো তোমরা অলরেডি দেখেছো যে আসলে এই ক্ষেত্রে আমরা কি ধরনের ফর্মুলা ইউজ করতে পারি? দেখো আমাদের হচ্ছে ভরের সাথে খেয়াল করে দেখো মোলের রিলেশন। তার মানে হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি যে মোল সংখ্যা n ইকুয়ালস টু হচ্ছে W/m। মোল সংখ্যা n ইকুয়ালস টু W/m। তো এই ক্ষেত্রে মোল সংখ্যা আমরা যদি ফর্মুলাটা আমরা বসিয়ে দিই, W এর জায়গায় যদি আমরা হচ্ছে 27 বসিয়ে দিই, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের W দেওয়া আছে হচ্ছে 27 গ্রাম। এবং পানির ক্ষেত্রে আমরা পানি তো তোমরা জানোই যে H2O। পানির ক্ষেত্রে তোমরা জানো যে m বা এর যে আণবিক ভর সেটা হচ্ছে 18। এই যে অক্সিজেনের জন্য 16 আর হাইড্রোজেনের জন্য 2, 16 আর 2 হচ্ছে 18। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা একদম সরাসরি 18 মনে রাখবো। পানির ক্ষেত্রে মনে রাখবা যে পানির ক্ষেত্রে আণবিক ভরটা 18 হয়। এটা মাথায় রাখলে এটা একসময় মাথায় গেঁথে যাবে। এগুলোর জন্য আলাদা করে যোগ করে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে পানি 18, তাহলে 27/18 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে খুব ইজিলি দেখতে পেয়ে যাবে যে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 1.5 মোল। তাহলে কত মোল পানি বিদ্যমান? আমাদের অ্যান্সারটা হচ্ছে 1.5। ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ইজি ছিল, তাই না? এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। খুব পারার মতো একটা জিনিস। তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো বলা হলো কোন যৌগের আণবিক সংকেত ও স্থলের সংকেত একই? তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অপশনগুলোর যে আমাদের এখানে যে যৌগগুলো দেওয়া আছে তাদের যদি আমরা সংকেত দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আণবিক সংকেত কোনটা একই হবে। যেমন কয়ের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা আছে হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলাটা হচ্ছে H2O2। তারপরে আছে হচ্ছে ইথাইন হচ্ছে C2H2। তারপরে দেখো আছে হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। দেখো একটু ভালো করে, তোমরা জানো যে পার অক্সাইডের চার্জ হচ্ছে O-, তাই না? তোমরা এই ব্যাপারটা অনেকেই জানো যে পার অক্সাইডের চার্জ হচ্ছে এই কথাটার অর্থ হচ্ছে O-। আর শুধু অক্সাইড এই কথাটার অর্থ হচ্ছে O2-। সো একটা হচ্ছে O- আর একটা O2-। তার মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে আমরা যদি হচ্ছে অক্সিজেন পার অক্সাইড দেই তাহলে অবশ্যই 2টা অক্সিজেন লাগবে। আর যদি শুধু অক্সাইড হয় তাহলে সেক্ষেত্রে সেটা কয়টা অক্সিজেন হবে বলো তো? অবশ্যই সেটা একটা অক্সিজেন হবে। অর্থাৎ হাইড্রোজেন অক্সাইড মানে হচ্ছে H2O। অর্থাৎ পানিকেই আমরা বলতে পারি হাইড্রোজেন অক্সাইড। তারপরে আসছে হচ্ছে দেখো বেনজিনের জন্য তোমরা জানো ফর্মুলা হচ্ছে C6H6। আচ্ছা দেখো এগুলো হচ্ছে তাদের প্রত্যেকের আণবিক সংকেত। দেখো আণবিক সংকেতকে আমরা যেই সংখ্যাগুলো আছে তাদের যে অনুপাত, তাদের যে কমন অনুপাত সেটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা স্থূল সংকেত পেয়ে যাই। এটা তোমরা জানো। তাহলে আসো আমরা হচ্ছে কি খুব সিম্পলি এদের স্থূল সংকেতগুলো যদি লিখে ফেলি। খেয়াল করে দেখো এটা ছিল তাদের আণবিক সংকেত। আমি স্থূল সংকেত লিখলে যদি এই যে কমন অনুপাত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে স্থূল সংকেত চলে আসতেছে HO। এইখানে দেখো 2 দিয়ে ভাগ করলে চলে আসতেছে স্থূল সংকেত CH। এখানে কিন্তু কোনো কমন অনুপাত নেই। তার মানে ভাগ করার কোনো সুযোগ নেই। তাই H2O যা আছে তাই থাকবে। আর এটাও যদি আমি ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে এখানে CH। তাহলে খেয়াল করে কি দেখতে পাচ্ছ যে এই জায়গায় এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানটায় হাইড্রোজেন আছে H2O। এই H2O এইটারই কিন্তু হচ্ছে আমাদের আ আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা নেক্সটে যাই আসো। নেক্সট ১০০ গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমান কত মোল? একদম সেম জিনিস। দেখো ঠিক একদম ১ম যে কোয়েশ্চেনটা আমরা সলভ করেছিলাম একদম সেম জিনিস। দেখো এখানে W দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের কত মোল বের করতে। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত তোমরা জানো K2Cr2O7। এটাকে বলা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট।
তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেট এটা হচ্ছে কত মোল তা জিজ্ঞেস করছে, অর্থাৎ এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে n ইকুয়ালস টু হোয়াট। তাহলে n ইকুয়ালস টু আমরা এই মাত্র একদম সিমিলার ক্যাটাগরি একটা কোশ্চেন দেখে আসলাম। n ইকুয়ালস টু হচ্ছে W/m, এটা আমরা জানি। তাহলে আমরা যদি ফর্মুলায় বসিয়ে দিই, W দেখো 100 গ্রাম বসানোর কথা বলা হয়েছে, 100 গ্রাম। আমরা m পটাশিয়াম ডাইক্রোমেটের mটা একদম সরাসরি চাইলে বসিয়ে দিতে পারি। এটা তোমরা ক্যালকুলেট করলে দেখবে এটা আসবে হচ্ছে 294। আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেট করে। দেখো তোমাদের এখানে এই জায়গাটায় ঠিক পটাশিয়ামের কথা যদি বলি, পটাশিয়াম হচ্ছে 39, সো আমরা দিয়ে দিলাম 39। দুইটা পটাশিয়াম 2 × 39 প্লাস ক্রোমিয়াম দুইটা আছে, দেখো ক্রোমিয়াম হচ্ছে 52, তাহলে 2 × 52। ওকে, তারপরে হচ্ছে প্লাস অক্সিজেন আছে হচ্ছে 7টা, তাহলে 7 × 16। তাহলে এই হচ্ছে আমাদের মোট ভর। কিসের মোট আণবিক ভর পেয়ে গেলাম আমরা? এই পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর পেয়ে গেলাম। তাহলে এই আণবিক ভরটা হচ্ছে 294। সো আসো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি, এটা যদি তুমি যোগ করো নিচের এই অংশটা হয়ে যাবে 294, আমি 294 লিখে দিলাম, আর উপরে থেকে যাচ্ছে হচ্ছে 100। তাহলে আমরা যদি অ্যান্সারটা বের করে ফেলি, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 294। সো আমরা পেয়ে যাচ্ছি 0.34 মোল, 0.34 মোল। ভেরি সিম্পল, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.34 মোল। খুব স্বাভাবিকভাবে একটু ভালো করে অ্যান্সারটা তোমরা একটু খেয়াল করে হিসাবটা করবা। কেন জরুরি হিসাবটা খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, 2025 সালেরই একটা বোর্ড পরীক্ষায় আসছে। সো এইখানে দেখো একটা অপশনে কিন্তু 0.33 মোল আছে। তাহলে হিসাবটা যদি ভালোভাবে না করো, তাহলে এই যে 0.33 আর 0.34 এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা প্যাচ লেগে যেতে পারে। তো এই জন্য হিসাবটা একদম কেয়ারফুলি করতে হবে, ক্যালকুলেশনটা। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো বলা হলো যে এ পাত্রের দ্রবণের মোলারিটি কত। আমাদের এ পাত্রে কি দেওয়া আছে এটা এখানে আসলে দেখার বিষয়। দেখো এই যে এ পাত্রটা, এই হচ্ছে আমাদের এ পাত্র। এখানে আমাদের সোডিয়াম বাইকার্বনেটের কথা বলা আছে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখো এখানে আমাদেরকে এই 250 ml, অর্থাৎ এই জায়গায় আমাদেরকে এটার ভি দেওয়া আছে এবং এটার ভর অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে। আমাদেরকে জিজ্ঞেস করেছে মোলারিটি কত, দ্যাট মিন্স আমাদেরকে এস বের করতে বলা হয়েছে, এটা মোলার ঘনমাত্রা বা মোলারিটি কত। আমরা একটা ফর্মুলা জানি, আমরা ফর্মুলাটা কি জানি বলতো? এস এম ভি ইকুয়ালস টু হচ্ছে 1000 ডাব্লিউ। এইটা হচ্ছে যদি আমরা ভরের সাথে ঘনমাত্রাকে রিলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা তৈরি করতে পারি। আমাদের দেখো ভর দেওয়া আছে, এই ভর এইটার সাথে আমরা রিলেট করব হচ্ছে ঘনমাত্রাকে, অর্থাৎ সেখান থেকে আমরা মোলার ঘনমাত্রা বের করতে চাই, তাহলে এই ফর্মুলা থেকে সহজে বের করতে পারি। আসো ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি। তাহলে এইখানে হচ্ছে 1000 দিয়ে দিলাম, মাল্টিপ্লাইড বাই ডাব্লিউ হচ্ছে 3, এম হচ্ছে দেখো এইখানে সোডিয়াম কার্বনেটের কথা বলা আছে। আমি জানি যে তোমরা আণবিক ভর হিসাব করতে পারো। সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এগুলো কয়েকটা এত বেশি পরিমাণ তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের মধ্যে রাখো, জানি এগুলো মাথায় চলে আসে এগুলো কত হয়। যেমন সোডিয়াম কার্বনেট হিসাব করলে তোমরা দেখবা 106 আসে। কিভাবে? দুইটা সোডিয়াম হচ্ছে 23 × 2 46, একটা কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন তিনটা হচ্ছে 48, তাহলে 48 আর 12 60, 60 আর 46 হচ্ছে 106। তাহলে সোডিয়াম কার্বনেট এইটার যে আণবিক ভর এটা পেয়ে যাওয়া হচ্ছে তোমরা 106 মাল্টিপ্লাইড বাই ভি। দেখো আয়তন কিন্তু এখানে এমএলটা বসাতে হবে, এমএল। এখানে কিন্তু আমাদের কোশ্চেনে এমএলই দেওয়া আছে, তাহলে আমরা বসাবো হচ্ছে 250 ml। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 250 ml। এখান থেকে আমরা ঘনমাত্রাটা পেয়ে যাব, আমরা ক্যালকুলেট করে ফেলি। আমাদের কাছে আছে 1000 মাল্টিপ্লাইড বাই 3, নিচে হচ্ছে 106 250। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.113 মোলার, 0.113 মোলার। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.113 মোলার। ওকে, সো আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট কোশ্চেনে। দেখো আমাদের বলা হয়েছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে কি বিক্রিয়া হয়। আমরা এই মাত্র দেখলাম যে আমাদের এ ও বি পাত্রে কি ছিল, তাই না? এ পাত্রে ছিল হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং বি পাত্রে ছিল হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা জানো ধাতব কার্বনেট এগুলা ক্ষারীয় হয়। তাহলে ধাতব কার্বনেট যদি ক্ষারীয় হয়, আসো আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের ধাতব কার্বনেট হচ্ছে ক্ষারীয়। সো এখানে এ পাত্রে ছিল হচ্ছে সোডিয়াম কার্বনেট, যেটা হচ্ছে ক্ষারীয়, এবং বি পাত্রে ছিল আমাদের HCl, এটা হচ্ছে অম্লীয়। সো এখন আসো এই সোডিয়াম কার্বনেট আর HCl যদি আমরা বিক্রিয়া করি, সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে HCl, অবশ্যই তোমরা জানো
একটা ক্ষার একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। সো এইখানে লবণ আর এই যে পানি উৎপন্ন হলো, এবং তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে, যেটা আমি সবসময় বারংবার বলি, কার্বনেট থাকার অর্থই হচ্ছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডও বের হবে। তাহলে এইখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডও প্রস্তুত হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা, এবং এটা অবশ্যই একটা প্রশমন বিক্রিয়া। তার মানে ১ নাম্বারটা হচ্ছে সঠিক, এটা একটা প্রশমন বিক্রিয়া। দেখো, প্রশমন বিক্রিয়া এক ধরনের নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স মানে তোমরা জানো যে জারণ বিজারণ যেখানে সম্পন্ন হয় না। যেই বিক্রিয়া জারণ বিজারণ সম্পন্ন হয় তাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি, যেটা জারণ বিজারণ সম্পন্ন হয় না সেটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলি। তাহলে এইখানে দেখো, এই জারণ বিজারণ কি সম্পন্ন কি হয়েছে এখানে? অবশ্যই না, কারণ এটা নন রেডক্স বিক্রিয়া। সো আমরা জানি আসলে যে প্রশমন বিক্রিয়া এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া। সো যেহেতু এটি একটি নন রেডক্স বিক্রিয়া, তাহলে দেখো একটু ভালো করে যে নন রেডক্স বিক্রিয়া মানে সেখানে জারণ বিজারণ সম্পন্ন হয়নি। তার জারণ বিজারণ সম্পন্ন হয়, এই কথাটা হচ্ছে এখানে ভুল। আর ৩ নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা মাত্রই দেখেছি। এটা আমরা এই মাত্রই দেখলাম যে হ্যাঁ, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো ৩ নাম্বারটাও আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের বাদ যাচ্ছে হচ্ছে জারণ বিজারণ সম্পন্ন হয়, এই অপশনটা ভুল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ১ ও ৩। এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে, নেক্সট এ আসো। কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত গুণ? এই কোশ্চেনটা একটা টেস্ট পরীক্ষায় আসা কোশ্চেন। এখন ঘটনা হচ্ছে এই কোশ্চেনটা একটু অন্যরকম, তোমাদের জন্য একটু অন্যরকম হবে, এর জন্য একটা ইনফরমেশন জানতে হবে আমাদের, এবং এই জিনিসটা জানাটাই জরুরি, খুবই জরুরি। ইনফরমেশনটা জানলে আমাদের এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো। ইনফরমেশনটা প্রথমে একটু খেয়াল করে দেখো, ইনফরমেশনটা কি রিলেটেড। তোমাকে জিজ্ঞেস করেছে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত গুণ, কিন্তু এইখানে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.1 মোলার, তাই না? হাইড্রোক্সিল রিলেটেড কিন্তু কোনো ইনফরমেশন দেওয়াই নেই। তাহলে আমরা কিভাবে তুলনা করব যে কোনটার কত গুণ? সেই জিনিসটা জানতে হলে আমাদের হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা, এটা আমাদেরকে আলাদাভাবে জানতে হয়। এখানে একটা একটা তথ্য অর্থাৎ একটা ইনফরমেশন কম আছে, এটা দেখে মনে হইতে পারে আপাত দৃষ্টিতে যে কোশ্চেনটা ভুল। কোশ্চেনটা আসলে ভুল না, কোশ্চেনটা সঠিক। তো আমাদেরকে একটা অতিরিক্ত ইনফরমেশনই জানতে হবে, সেটা হচ্ছে এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো, আমি আসলে বলি ব্যাপারটা আসলে কি ঘটেছে। তুমি যে কোনো দ্রবণ যদি তৈরি করো, অর্থাৎ জলীয় দ্রবণ, তার মানে তোমাকে কি ব্যবহার করতে হবে? পানি ব্যবহার করতে হবে অবশ্যই। তাহলে জলীয় দ্রবণ তৈরি করার ক্ষেত্রে তোমরা জানো যে পানি ব্যবহার করতে হবে দ্রাবক হিসাবে, এটা মাস্ট। যে কোনো পানিতে সাধারণত কক্ষ তাপমাত্রা মানে 25°C তাপমাত্রা, এই যে দেখো কক্ষ তাপমাত্রার কথা বলা আছে, কক্ষ তাপমাত্রা বলতে বোঝানো হয় হচ্ছে 25°C তাপমাত্রা। 25°C তাপমাত্রায় আমরা যদি কোনো একটা জায়গায় পানিকে রেখে দিই, সেই পানি থেকে কিছু পরিমাণ H+ ও OH- আয়ন সৃষ্টি হবে। এই জিনিসটাকে বলা হয় পানির বিয়োজন, অর্থাৎ পানি বিয়োজিত হচ্ছে। পানি নিজেই ভেঙে গিয়ে কিছু পরিমাণ H+ এবং কিছু পরিমাণ OH- দিচ্ছে। দেখো, 25°C তাপমাত্রায় এই H+ এবং OH- এর ঘনমাত্রা আমরা আসলে বলে দিতে পারি, এবং এটার ফিক্সড ইনফরমেশন হচ্ছে 25°C তাপমাত্রায় H+ এর ঘনমাত্রা থাকে মাত্র 10⁻7 মোলার। 10 মানে কি? 10⁻⁻7, ভেরি স্মল। একইভাবে একই ঘনমাত্রার OH- থাকে, অর্থাৎ এটাও হচ্ছে 10⁻⁻7 মোলার। তাহলে আমরা যদি কোনো একটা জায়গায় নরমালি পানিকে রেখে দিই 25°C তাপমাত্রায়, সেখানে নিজে থেকেই 10⁻7 মোলার H+ এবং 10⁻7 মোলার OH- অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উপস্থিত থাকে। তার মানে এই দ্রবণেও একইভাবে OH- কক্ষ তাপমাত্রায় OH- এর উপস্থিতি কত মোলার বলো তো? এখানেও একইভাবে OH- এর ঘনমাত্রা হবে 10⁻7 মোলার। এই তো আমরা তো ঘনমাত্রা পেয়ে গেলাম। এবার যদি আমরা তুলনা করে ফেলি, দেখো সোডিয়াম ক্লোরাইডে বলা আছে হচ্ছে 0.1 মোলার, তার মানে অবশ্যই ক্লোরিনের ঘনমাত্রাও কি হবে? 0.1 মোলার। 0.1 মোলার, ভেরি সিম্পল, তাই তো? ওকে, এটা আমি একটু ভেঙে দেখাই দিই। দেখো, আমাদের কাছে আছে হচ্ছে কি, আবার সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ বিয়োজিত হয়, এবং সোডিয়াম যেহেতু লবণ, মনে রাখবা লবণ বিয়োজিত হলে লবণের ঘনমাত্রা যা, আয়নগুলোর ঘনমাত্রা তাই হয়। তাহলে এটা যেহেতু 0.1 মোলার দেওয়া ছিল কোশ্চেনে, সোডিয়াম প্লাসও 0.1 মোলারই আসবে, ক্লোরাইডও 0.1 মোলারই আসবে। তাহলে এই যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইডের ঘনমাত্রাও কত পেলাম আমরা? আমরা ক্লোরাইডের ঘনমাত্রাও পেলাম 0.1 মোলার।
তাহলে এইবার যদি আমরা তুলনা করি, অর্থাৎ আমরা যদি এবার অ্যান্সারে চলে যাই, আমাদের অ্যান্সারটা কি আসবে? আমরা ক্লোরিনের ঘনমাত্রাকে ভাগ দিব হচ্ছে হাইড্রোক্সিলের ঘনমাত্রা দিয়ে। তাহলে ক্লোরিনের ঘনমাত্রা ছিল 0.1, হাইড্রোক্সিলের ঘনমাত্রা পেয়েছি আমরা 10^7। এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে অ্যান্সার চলে আসবে 10^6। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। 10^6 কোথায় আছে? ঘ নাম্বার অপশনে। সো ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সটে যাই। বলা হলো অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুতি কত? শতকরা সংযুক্তি বের করার একদম সহজ নিয়ম তোমরা জানো। যার শতকরা সংযুক্তি বের করতে বলবে, দেখো যার শতকরা সংযুক্তি বের করতে বলবে তার মোট ভরটা উপরে রাখবো, অর্থাৎ তার আণবিক ভর, বা যদি পরমাণুর বের করতে বলে তাহলে অবশ্যই তার পরমাণুর ভর। তাহলে পারমাণবিক ভরটা উপরে রাখবো এবং অণুর মোট ভরটা নিচে রাখবো। অ্যালুমিনিয়াম সালফেট, এটার ক্ষেত্রে আমাদের যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, দেখবা যে অ্যালুমিনিয়াম সালফেটের যে আণবিক ভর, এটা আসবে অ্যালুমিনিয়াম হচ্ছে 2 × 27, অর্থাৎ প্রত্যেকটা অ্যালুমিনিয়াম 27 করে পারমাণবিক ভর, দুইটা অ্যালুমিনিয়াম সেটা হচ্ছে 2 × 27 প্লাস এটা দিয়ে দেখো সালফেট আছে হচ্ছে 3টা। খেয়াল করে দেখো অ্যালুমিনিয়াম সালফেটের সালফেট কটা থাকে? 3টা। তাহলে আমরা আগে থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা সালফেটটাকে, আমরা যে কাজটা করব সেটা কি বলতো? সেটা হচ্ছে সালফেটের যে ভরটা সেটাকে SO4 এই অংশটাকে 3 দিয়ে আগেই গুণ করে ফেলবো, 3। এবার মাঝখানে আমরা রাখি সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 4টা, 4 হলো 64। তোমরা সরাসরি হিসাব করে মাথায় বসায় দিতে পারো, কিছু হিসাব তো মাথা থেকে করাই যায়, তাই না? এটা করলে উত্তম, সামনে আরো কাজে দিবে। শুধু ক্যালকুলেটরের প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল হওয়াটা আসলে ঠিক না। তোমরা যখন অ্যাডমিশন হিসাবে যাবা, ভার্সিটি ভর্তি পরীক্ষা, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ক্যালকুলেট অ্যালাউড, কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না। ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোই তো আসলে অনেক বেশি মাত্রায় হয়। তার মানে তোমাকে ক্যালকুলেটর ছাড়া অভ্যস্ত হতে হবে। তোমার ব্রেনকে এমনভাবে ট্রেন করবা যেন যতটুকু পারতপক্ষে ক্যালকুলেটরের উপর নির্ভরশীল না হওয়া যায়, ততই বেশি উত্তম। তাহলে এইখানে হচ্ছে আমরা 27, এখানে 3 ইন্টু, তারপর হচ্ছে আমরা সালফেটের ভরটা দিয়ে দিলাম। আর উপরে সালফারের শতকরা সংযুক্তি, এটা একটু মাথায় রাখবা, অনেকে এই ভুলটা করে। অনেকে যেহেতু সালফারের শতকরা সংযুক্তি বের করতে বলছে, তাই তারা হচ্ছে 32 বসিয়ে দেয়। কিন্তু এখানে 32 বসানোটা কি যুক্তিসঙ্গত? অবশ্যই না। কেন না বলতো? কারণ দেখো 3টা সালফেট আছে, তার মানে অবশ্যই সালফারও এখানে 3টাই আছে। তার মানে সালফারের শতকরা সংযুক্তি এখানে আমাদেরকে 32 এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে চলে আসতেছে হচ্ছে 96, আর নিচে চলে আসতেছে হচ্ছে আমাদের, এখানে তুমি ক্যালকুলেট করলে দেখবে এটা 342 চলে আসবে, 342। তাহলে এবার আমরা এখানে হচ্ছে চলে যাই 96, 342। ওকে, সো আমরা পেয়ে যাচ্ছি 28.07%। তো অবশ্যই শতকরা বের করতে হলে তো তোমরা এটা জানোই যে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই শতকরা চলে আসে। তাহলে আমরা যদি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে রাখি, 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে চলে আসবে হচ্ছে 28.07%। তাহলে আমাদের অ্যান্সারটা কোথায় আছে দেখো তো? এই যে গ নাম্বারে আমাদের অ্যান্সারটা আছে, সেটা হচ্ছে 28.07%। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট কোশ্চেনে। আসো, বলা হলো 0.1 মোলার 202 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড যোগ করতে হয়? আচ্ছা, প্রথমত দেখো আমাদের একটা বিষয় একটু খেয়াল করো, এখানে কিন্তু গ্রামের সাথে গ্রামের রিলেশন করতে হবে, তাই না? এখানে কত গ্রাম চেয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু ইনফরমেশন গ্রামে দেওয়া নেই। এখানে ইনফরমেশনটা গ্রামে দেওয়া নেই। এইখানে দেখো কি কি দেওয়া আছে, এখানে এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, এবং কোনো সংকেত জানি মানে আমরা সেটার এমও জানতে পারি। কোনো কিছুর সংকেত জানতে পারি মানে কি, তার এমও জানতে পারি। তাহলে এস, ভি আর এম জানা আছে, সেখান থেকে আমরা যদি তার ডাব্লিউটা অর্থাৎ কত গ্রাম, এই 3টা ইনফরমেশন থেকে আমরা যদি বের করতে পারি যে এইটা কত গ্রাম আছে, তাহলে কিন্তু আমরা গ্রামের সাথে গ্রামের একটা রিলেশন তৈরি করে ফেলতে পারবো এবং অ্যান্সারটা ইজিলি চলে আসবে। তাই আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে কত গ্রাম উপস্থিত সেটা বের করা। তাহলে আসো আমরা বের করে ফেলি। আমরা গ্রামের ফর্মুলার জন্য জানি যে হচ্ছে, ফর্মুলাটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, এসএমভি ইকুয়ালস টু হচ্ছে 1000 ডাব্লিউ, 1000 ডাব্লিউ। সো এই ক্ষেত্রে দেখো ডাব্লিউ ইকুয়ালস টু চলে আসতেছে হচ্ছে এসএমভি ডিভাইডেড বাই হচ্ছে 1000। ওকে, তাহলে এখন দেখো এসএমভি বাই 1000, আমরা এস এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 0.1। এমটা কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমাদের এমটা বসাতে হবে। আমরা চাইলে এখানে এইখান থেকে সরাসরি এমটা বসিয়ে দিতে পারি। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস, প্লাস হচ্ছে দেখো হাইড্রোক্সিল আছে। হাইড্রোক্সিল মানে কি বলতো? হাইড্রোক্সিল মানে হচ্ছে
অক্সিজেন আর হাইড্রোজেন অর্থাৎ 16 + 1 17, 17 এখানে কত 17 × 2, তাহলে আমি বসিয়ে দিচ্ছি 2 × 17, এই তো আমাদের চলে আসলো। এই অংশটা গেল আমাদের এম। এবার ভি কত দেওয়া আছে দেখো, ভি হচ্ছে 202 ml দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। নিচে আমাদেরকে জাস্ট সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশনটা করে ফেলি, দেখো আমরা বসাবো 0.1 মোলার ইন্টু হচ্ছে তার ভরটা, এখানে হচ্ছে 40 + 34 মাল্টিপ্লাইড বাই 202 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 1.5, তাহলে এইখানে চলে আসছে 1.5 গ্রাম। ওকে, তো এইবার দেখো, এখন আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডে যদি আমরা বিক্রিয়া করি, প্রশমন বিক্রিয়া করি, তাহলে কি আসে? এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখান থেকে খুব সুন্দর করে চলে আসবে ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে 2 অণু পানি। দেখো তো 2 অণু পানি কিভাবে আসবে, কেন আসবে 2 অণু পানি বলো তো? এটা একদম খুব সিম্পল না বিষয়টা? এই যে দেখো, এখানে হাইড্রোক্সিল আছে হচ্ছে 2টা, এখানে H2 আছে 2টা, তাহলে একটা H আর একটা OH মিলে 1 অণু পানি হয়, তাহলে এখানে 2টা H আর 2টা OH মিলে 2 অণু পানি পেয়ে যাবো। এটা ভেরি সিম্পল। আর বাদ বাকিটা এমনি সমতা করা আছে, তুমি দেখো ক্যালসিয়াম একটা, সালফেট একটা, এই যে ক্যালসিয়াম একটা, সালফেট একটা। তার মানে দেখা যাচ্ছে যেখানে আমরা 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিতে পারি। তার মানে হলো আমরা সরাসরি যদি এবার এদের ভরটায় চলে যাই, অর্থাৎ কত ভরের সাথে কত ভর বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে মাত্র আমরা দেখলাম এখানে হচ্ছে 34 × 40, দ্যাট মিনস 74, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমি একটু কালারটা পরিবর্তন করে দিচ্ছি, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় হচ্ছে 74 গ্রাম। এইটার সাথে দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 গ্রাম। তোমরা এটার আণবিক ভর ক্যালকুলেট করলে পেয়ে যাবে, ঠিক মানে গতানুগতিক নিয়মে ক্যালকুলেট করলে তোকে 98 গ্রাম। তার মানে একটু ভালো করে খেয়াল করে দেখো তো যে 74 গ্রামের সাথে রিয়েক্ট করে কত গ্রাম, 98 গ্রাম। সো আমরা পেয়েছিলাম কত গ্রাম, আমরা পেয়েছিলাম 1.5 গ্রাম। সো আমরা বলতে পারি সুতরাং 1.5 গ্রামের সাথে রিয়েক্ট করে কত গ্রাম। দেখো তোমরা যারা ঐকিক নিয়ম 3টা স্টেপে করো, তোমাদেরকে একটু বলে দিই একটা বিষয়, ঐকিক নিয়ম 3টা স্টেপে করার আসলে তো কোনো দরকার নেই। তুমি এমনিতেই জানো যে যখন তুমি ধরো 74 গ্রামে হচ্ছে 98 গ্রাম, 1 গ্রামের সাথে বিক্রিয়া করবে কত, তখন তুমি আলটিমেটলি এইটাকে এটা দিয়ে ভাগ করো, এটা তুমি জানো। তারপরের তৃতীয় স্টেপে যে কাজটা করো সেটা হচ্ছে এইটাকে তুমি গুণ করে দাও উপরে, তাই না? তাই তো, এটাকে তুমি গুণ করে দাও, তাহলে উপরের দিকে গুণ করে দাও। তাহলে এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারি, যে এইখানে দেখো এই 98 বাই, যখন তুমি বলবা যে 1 গ্রামে কত করে, তখন সেটা হয়ে যায় এইটার সাথে এইটা ভাগ, তাহলে 98/74। তৃতীয় স্টেপে যে সংখ্যাটা লেখো সেটা কিন্তু কি গুণ হয়ে যায়, তাহলে তুমি একবারে ডিরেক্ট গুণ করে ফেলো 1.5 গ্রাম। সো এটা আমরা একদম ইজিলি করে ফেলতে পারি, আমাদের তো 3টা স্টেপ হিসাব করা দরকার নেই। তাহলে দেখো 98 × 1.5 / 74, এটা কত আসে, এখানে হচ্ছে 98 × 1.5 74। সো এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 1.987। দেখো 1.987 এই কথাটা দিয়ে আসলে আমরা কি রিলেট করতে পারি, এটা প্রায় 2 এর কাছাকাছি। এখানে দেখো আর অন্য কোনো ভ্যালু কি আছে, নাই। এই যে দেখো 2, এই 1.987 কে আমরা কত লিখতে পারি, 1.987 কে আমরা 2 মোল লিখতে পারি। সো দ্যাটস ইট, ভেরি সিম্পল, তাই না? একদম ইজি। ওকে, তাহলে এইটা আশা করি তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। এবার হচ্ছে আমরা নেক্সট অংশে চলে যাই। দেখো বলা হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস উৎপন্ন করা হলো। সো বেসিক্যালি এখানে দেখো 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পেয়েছি আমরা, কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে, 60 গ্রাম, 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে আমরা 25 গ্রাম পেয়েছি। তোমাদেরকে বলেছে উৎপাদের শতকরা পরিমাণ। তোমরা জানো যে শতকরা পরিমাণ বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের দেখতে হয় যে কত গ্রাম উৎপাদ সৃষ্টি হবে আর কত গ্রাম সৃষ্টি হয়েছে, সেটার অনুপাতকে 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা শতকরা পরিমাণ পেয়ে যাই। তার মানে খুব সিম্পল কাজ, সেটা কি করা, আমাদের দেখতে হবে 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কতটুকু উৎপন্ন হয়। আসো আমরা যদি বিক্রিয়াটা করি তাহলে কিন্তু ইজিলি বলে দিতে পারতেছি। ম্যাগনেসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা হচ্ছে তাপ দিয়ে ভাঙি, তাহলে আমরা এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে তুমি যদি এটার আণবিক ভরটা হিসাব করে ফেলো, দেখবা যে এটার আণবিক ভরটা আসবে হচ্ছে 84 গ্রাম এবং এটা চলে আসবে হচ্ছে 40 গ্রাম। ভেরি ইজিলি করলে এটা চলে আসতেছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 84 গ্রাম থেকে রিঅ্যাকশন করে তৈরি হচ্ছে 40 গ্রাম। তাহলে একদম একইভাবে আমরা ইজিলি বলে ফেলতে পারি যে
60 গ্রাম থেকে রিয়েক্ট করে কতটুকু তৈরি হবে সেটা আমরা একদম ইজিলি বলে ফেলতে পারি। তাহলে দেখো 40 মাল্টিপ্লাইড বাই 60 ডিভাইডেড বাই 84 গ্রাম, ঠিক এত গ্রামই আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। তো আমরা যদি ক্যালকুলেটটা করে ফেলি এটা, তাহলে আসো দেখি এটা ক্যালকুলেট করলে কত আসে। 40 মাল্টিপ্লাইড বাই 60 তারপরে হচ্ছে 84, সো আমরা এটা পাচ্ছি হচ্ছে 28.57। এখানে আমরা পেয়ে যাব 28.57 গ্রাম, 28.57 গ্রাম। দেখো এটাই হচ্ছে মেন বিষয় যে আমরা 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমাদের পাওয়ার কথা ছিল 28.57 গ্রাম, বাট আমরা পেয়েছি কত 25 গ্রাম। তার মানে আমরা কিছুটা উৎপাদ কম পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের চেয়ে। তাহলে এই জিনিসটা থেকে আমরা আসলে বলে দিতে পারি যে শতকরা পরিমাণ কত। তাহলে আমরা একদম ইজিলি বলে দিতে পারি আমাদের অ্যান্সারটা কি আসবে। তাহলে অ্যান্সার শতকরা পরিমাণ সেটা হচ্ছে আমরা পেয়েছি যত সেটাকে উপরে লিখবো, লবে লিখবো যা পেয়েছি, পেয়েছি কত 25, আর যা আসার কথা ছিল অর্থাৎ যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটাকে আমরা নিচে লিখবো 28.57, তারপর সেটাকে 100 দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি শতকরা পরিমাণ। ভেরি সিম্পল। ওকে, সো আমরা যদি এটাকে 100 দিয়ে গুণ করি, ক্যালকুলেট করলে দেখবো এটার অ্যান্সারটা চলে আসবে 87.5%। তাহলে অ্যান্সার হচ্ছে 87.5%। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এবার হচ্ছে আমরা চলে যাই পরবর্তী অংশে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে উদ্দীপকের এক্স গ্যাসটি যেটা সেটার কথা বলা হয়েছে। দেখো এক্স গ্যাসটা কি আমরা এখানে এই আগের অংশটা থেকেই বলে দিতে পারতেছি। এই হচ্ছে আমাদের এক্স গ্যাস। দেখো এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে আরেকটা কি উৎপন্ন হয় এক্স, তাহলে এটা দেখতে পাচ্ছি এটা আসলে কি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এটা মাথায় রাখো, এক্স গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। চুনের পানিকে ঘোলা করার ক্ষমতা রয়েছে কি রয়ে নাই, এই কোশ্চেনটা বলা হলো। দেখো চুনের পানি, দ্যাট মিনস চুনের পানি আসলে কি, চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে আমাদের চুনের পানি, দিস ইজ চুনের পানি, চুনের পানি। ফাইন, এইটাকে হচ্ছে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেই তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে পানি। বাই দ্য ওয়ে এই জায়গায় খেয়াল করে দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর যে সৃষ্টি হলো এটাই কিন্তু এই পানিটাকে ঘোলা করে দেয়। এই ক্যালসিয়াম কার্বনেটটাই হচ্ছে এই পানিটাকে ঘোলা করে দেয়। তাহলে এটা ঘোলা করার ক্ষমতা আছে কি নাই, অবশ্যই আছে। এই যে চুনের পানিকে ঘোলা করে দিল। জলীয় দ্রবণ কি টক স্বাদযুক্ত, অবশ্যই। কারণ কেন, কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড এটার জলীয় দ্রবণ কিন্তু অম্লীয় হয়। কিভাবে, দেখো এটা গেল আমাদের 1 নম্বর কেস। 2 নম্বর কেস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দেই এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। অবশ্যই এটা একটা অ্যাসিড, তো এইটা যেহেতু একটা অ্যাসিড, সো অ্যাসিড মানেই সেটা কি তোমরা জানো যে অম্ল হচ্ছে কি হয়, অম্ল হচ্ছে টক স্বাদযুক্ত হয়। তাহলে অ্যাসিড মানেই এটা আসলে টক। তো আমাদের 2 নম্বরটাও সঠিক। বলা হলো কেন্দ্রীয় পরমাণু সুপ্ত যোজনী 2 কিনা। আসো একটু খেয়াল করি, কেন্দ্রীয় পরমাণুটা এখানে হচ্ছে কার্বন। সো তোমরা জানো সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী। তাহলে এখানে সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর যোজনী মাইনাস করবো। বলো কার্বনের সর্বোচ্চ যোজনী কত, তোমরা জানো যে কার্বনের সর্বোচ্চ যোজনী 4 হতে পারে। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী কত, স্বাভাবিক 4 না, অক্সিজেনের 2, তাহলে 2টা অক্সিজেন যদি তোমার এখানে থাকে তাহলে 2 × 2 4। তার মানে অক্সিজেনের যোজনী এখানে মোট যোজনী, 2টা অক্সিজেনের মোট যোজনী 4, তাহলে একটা কার্বনের যোজনীও এখানে 4ই। তার মানে এইখানে আমাদের কার্যকর যোজনীয় হচ্ছে 4। তাহলে 4 থেকে 4 বিয়োগ দিলে 0 হবে, অ্যান্সার হবে 0 সুপ্ত যোজনী, কিন্তু এখানে দেওয়া আছে 2, তার মানে এটা সঠিক নয়। তাহলে আমি এটা কেটে দিলাম। ওকে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1 ও 2। এই যে 1 ও 2 এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সটে যাই। বলা হলো এক্স যৌগ এটার 2 মোল কত গ্রাম। এই যে এখানে যে যৌগটা দেওয়া আছে দেখো এটাকে তোমরা চিনো কিনা, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লো চ্যাপ্টার 11-এ তোমরা এই ধরনের এই যে এটাকে বলা হয় স্কেলেটন স্ট্রাকচার। বেনজিনেরও তোমরা এরকম স্ট্রাকচার দেখেছো। বেনজিনের ক্ষেত্রে জিনিসটা যেমন হয়, বেনজিনটা আমি একটু বলে দিই, তোমরা বেনজিনটাকে দেখলেই রিলেট করতে পারবা যে এখানে জিনিসটা কি। বেনজিন হচ্ছে কি ছিল মনে আছে তোমাদের, এই যে এরকম একটা ষড়ভুজ, এই ষড়ভুজের মাঝখানে একটা এইভাবে একটা সার্কেল থাকে, তাই না, এটাকে বলয় বলা হচ্ছে বেনজিন বলয়। তো এরকম বেনজিনের মতো যে সার্কেলটা নাই, এই সার্কেলগুলো কি ছিল, এই সার্কেলগুলো আসলে ছিল, দেখো এই সার্কেলগুলো ছিল পাই বন্ধন। তোমরা এটা জানো আশা করি, চ্যাপ্টার 11 যারা পড়েছো তাদের এটা জানার কথা যে সার্কেলগুলো হচ্ছে 3টা পাই বন্ধন। এইটা হচ্ছে বেনজিন, আর এখানে কোনো পাই বন্ধন নাই, তো এটা বেনজিন না, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন।
দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বিভিন্ন ক্লাসে তোমরা যারা অনলাইন ক্লাসগুলো দেখেছো চ্যাপ্টার 11 এর উপর আমার টেস্ট সলভিং ক্লাস, এইগুলো আমি বলেছিলাম যে এই জায়গায় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পয়েন্ট একটা করে কার্বন নির্দেশ করে। তার মানে এখানে কার্বন সংখ্যা টোটাল কয়টা আছে দেখো, 6টা পয়েন্ট, তার মানে কার্বন আসে এখানে 6টা। আর এইখানে দেখো কার্বনের যোজনী 4 হবে, তো কার্বনের যোজনী 4 এটা মেনটেন করার জন্য বাদ বাকি দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি বলেছিলাম যে এইসব স্কেলেটন স্ট্রাকচারে হাইড্রোজেন সংখ্যাটা উল্লেখ করা থাকে না, প্রয়োজনও পড়ে না। কেন? কারণ এইসব ক্ষেত্রে কার্বনের যোজনী সবসময় 4 থাকে। কার্বনের যোজনী 4 মানে কার্বনের 4টা হাত থাকবে, মাস্ট থাকবে। তো তোমার এই যে রেখাগুলো আছে না, এই রেখাগুলো দেখে তুমি যোজনী আইডিয়া করতে পারবা। দেখো এই যে আমাদের একটা কার্বন আছে, এই যে কার্বনটা, এটার সাথে দেখো এখানে 2টা হাত আছে, তার মানে অবশ্যই তার আরো 2টা হাত থাকার কথা ছিল। এই 2টা হাতেই কিন্তু হাইড্রোজেন আছে, এই 2টা হাতেই কি আছে? হাইড্রোজেন আছে। তার মানে তুমি এরকম করে দেখো, একটা কার্বন এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখো, একটা কার্বনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6টা, সরি, একটা কার্বনে এখানে 2টা করে হাইড্রোজেন থাকে, তাহলে 6টা কার্বনে হাইড্রোজেন কত থাকবে? 6 দুগুণা 12, তার মানে এটার আণবিক সংকেত হচ্ছে C6H12। ভেরি গুড। তাহলে এখান থেকে যদি আমরা এমটা বের করে ফেলি, এমটা কত আসতেছে? এমটা আসতেছে হচ্ছে 6 × 12, তাই না? প্লাস হচ্ছে দেখো হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 1 × 12, সো এটা কত আসে? এটা আসে হচ্ছে 6 12 72 আর হচ্ছে 12 84, সো এটার আণবিক ভর চলে আসতেছে 84, রাইট? ফাইন। 84 বলা হলো 2 মোল কত গ্রাম, তাহলে 1 মোল যদি 84 হয় তাহলে অবশ্যই দেখো একটু ভালো করে খেয়াল করে, 1 মোল যদি 84 হয়, 1 মোল এটা ইকুয়ালস আমরা পাচ্ছি 84 গ্রাম এখানে, তাহলে অবশ্যই 2 মোল কত হবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে না? 2 × 84, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 168 গ্রাম। ভেরি ইজি। তাহলে এই যে আমাদের 168 গ্রাম, ঠিক আছে, একদম ইজি। তাহলে আসো নেক্সটে যাই। নেক্সট, গ্রিন ভিট্রিওলে ক্যালাস পানির শতকরা পরিমাণ কত? গ্রিন ভিট্রিওল নিয়ে আলোচনা করি। গ্রিন ভিট্রিওল এই ব্যাপারটা কি তোমরা হয়তো জানো, অনেকেই জানো, আমি একটু এটাকে গ্রিন কালার দিয়ে দেখাই। গ্রিন ভিট্রিওল হচ্ছে, মনে রাখবা, ফেরাস সালফেট, এটার সাথে 7 অণু ক্যালাস পানি থাকে। তোমরা এই ধরনের ক্যালাস পানিযুক্ত বিভিন্ন যৌগ এর আগে দেখেছো, যেমন তোমরা অনেক কিছু দেখেছো, গ্রিন ভিট্রিওল দেখেছো, হোয়াইট ভিট্রিওল দেখেছো। তোমাদের একটা ইম্পর্টেন্ট আরেকটা বলে দিই, যেমন হচ্ছে ব্লু ভিট্রিওল, এটাও তোমরা মনে রাখতে পারো। ব্লু ভিট্রিওল ক্লাসে তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, ব্লু ভিট্রিওলটা। ব্লু ভিট্রিওল এটা হচ্ছে কি, কপার সালফেট 5 অণু ক্যালাস পানি, আর গ্রিন ভিট্রিওলে ফেরাস সালফেটের সাথে কত অণু থাকে? 7 অণু। এই জিনিসটায় তোমাকে বলেছে ক্যালাস পানি শতকরা পরিমাণটা বের করতে, তাহলে সেই যে শতকরা পরিমাণের মতো যার শতকরা পরিমাণ বের করবো তার উপরে থাকবে। তাহলে আমাদের অ্যান্সারে চলে যায়, আসো ক্যালাস পানি এখানে কয় অণু আছে? 7 অণু। তোমরা জানো যে পানির আণবিক ভর হচ্ছে 18, তাহলে 7 × 18 বসিয়ে দিলাম আমরা, 7 × 18। নিচে আসো, আমরা ফেরাস সালফেট এটা পূর্ণাঙ্গভাবে বসিয়ে দিই। আয়রনেরটা হচ্ছে 55.85, তোমরা 56 মনে রাখলেও হবে, একই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে 56ই বসিয়ে দিই। 56 প্লাস হচ্ছে দেখো এইখানে হচ্ছে 32 সালফার, 4টা অক্সিজেন তোমাদের একসাথে বসিয়ে ফেলবা, একদম ইজি। 4টা অক্সিজেন, 4 16 64, এটা মনে রাখবা। 3টা অক্সিজেন থাকলে 48 বসবে, 4টা অক্সিজেন থাকলে 64 বসবে। এবারে এইভাবে ইজিলি জিনিসটা প্র্যাকটিস করলে মাথায় চলে আসবে। প্লাস হচ্ছে এই যে 7 × 18, তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা শতকরা পরিমাণ পেয়ে যাচ্ছি। সো আসো আমরা একটু দেখি, 7 × 18, 56 প্লাস 32 প্লাস হচ্ছে 64, ওকে। দেন হচ্ছে এটাকে আমরা অ্যাড করে দিব 7 × 18 দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে হচ্ছে, দেখো এখানে একটু প্রবলেম হলো, সরি, আমি আবার ক্যালকুলেট করছি। 7 × 18 ডিভাইড বাই হচ্ছে 56 প্লাস 32 প্লাস 64 প্লাস 7 × 18, ওকে ফাইন। এখানে আমরা পেয়ে যাচ্ছি 45.32%, 45.32।
ওকে, সো এইটা হচ্ছে যে ধরো 3 এর মতো আসে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি 45.33%। সো এটার একদম প্রায় অ্যাকুরেট মানটা কত চলে আসতেছে, এই যে দেখো, এই যে 45.34। এটা জাস্ট এই এক ঘর দশমিক এক ঘর এদিক সেদিক হয়, এটা কোনো বিষয় না। যত বেশি অ্যাকুরেটলি তুমি হিসাব করবে তত বেশি অ্যাকুরেটলি অ্যান্সারটা আসবে। সেখানে আমরা পেয়ে যাচ্ছি 45.34%। এটা আমাদের অ্যান্সার, একদম ইজি। নেক্সটে যাই আসো। দেখো, কার্বন ডাইঅক্সাইড অণু গঠনে 5 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এটা একদম ইজি, দেখো একদম ইজিলি পারবে। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে, তোমরা জানো। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি, যেখানে কি আসতেছে, কার্বন মানে হচ্ছে 12, তাহলে 12 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে 32। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 গ্রাম কার্বন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমাদেরকে এখানে দেখো কত গ্রাম কার্বন দেওয়া আছে, 5 গ্রাম। সো আমরা ইজিলি বলে ফেলতে পারি যে 5 গ্রাম আমাদের হচ্ছে গিয়ে কার্বন কত গ্রামের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা এই যে 32 ডিভাইড বাই 12 ইন্টু হচ্ছে এখানে 5। সো এইটাই আমাদের অ্যান্সার, একদম ইজি। তাহলে আসো দেখি কত আসে। এখানে হচ্ছে 32 ইন্টু 5 ডিভাইড বাই 12, তাহলে অ্যান্সারটা হচ্ছে 13.33 গ্রাম। এই তো আমাদের পেয়ে গেলাম খ 13.33, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ফাইন। নেক্সট যাই। নেক্সট, অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে। এটা দেখো, ভেজাল কত সেটা জিজ্ঞেস করা হয়েছে, এটা মাথায় রাখবা। শোনো তোমাদের বলি, অ্যানালার পদার্থ কি বা অ্যানালার গ্রেড কাদেরকে বলে। অ্যানালার গ্রেড হচ্ছে তারাই যাদের মধ্যে 99% বিশুদ্ধ হয়, যারা যারা সর্বোচ্চ কত পার্সেন্ট বিশুদ্ধ হয়, 99% বিশুদ্ধ হয়। তাহলে বুঝো, ব্যাপারটা বুঝো, 99% বিশুদ্ধ হবে। তাহলে 99% বিশুদ্ধ হওয়া মানেটা কি বলতো, এটার মানে হলো কি 1% ভেজাল না। তার মানে হচ্ছে বাকি 1% কি থাকবে, বাকি 1% হচ্ছে ভেজাল থাকবে। ওকে, বাকি 1% ভেজাল। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। অ্যানালল কেটে ভেজাল থাকে হচ্ছে 1%, মাথায় রাখবা। অপশন দেখি ঠাস করে 99 বসাই দিও না, ভালো করে কোশ্চনটা পড়বা যে কি জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করছে যে ভেজাল, তাহলে এইখানে কিন্তু এই বিশুদ্ধ মনে করে বসায় দেওয়া যাবে না। কোশ্চেন প্রত্যেকটা সব সময় কোশ্চেন ভালো করে পড়বা, কোশ্চেনের মধ্যে টুইস্ট থাকে, কোশ্চেনটা ভালো করে দেখবা কি বলছে, দেন হচ্ছে অ্যান্সারটা করবা। তাহলে আসো পরবর্তী অংশে যাই। এক অণু অ্যালুমিনিয়াম অক্সাইড কয় অণু HCl এর সাথে বিক্রিয়া করবে। এটা ভেরি সিম্পল। এখানে আসো, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, তোমরা জানো যে ধাতব অক্সাইড কি হয়, এটাও তোমরা জানো যে ধাতব কার্বনের যেমন ক্ষারীয় হয়, ধাতব অক্সাইডও তেমন কি হয়, ক্ষারীয় হয়। আর HCl এটা তো অ্যাসিড, এটা তোমরা জানো। সো অ্যাসিড ক্ষারের সাথে কি করবে, প্রশমন বিক্রিয়া করবে। সো আমরা যদি এইভাবে লিখি যে আমাদের কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে HCl আছে, রাইট। এখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো, সৃষ্টি করতে পারবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে বিভিন্নভাবে শিখিয়েছি কিভাবে বিক্রিয়া সমতা করতে হয়। আসলে ব্যাপারটা আমি একটু আবার দেখিয়ে দেই। এটা খুব সিম্পল, দেখো এখানে একটু খেয়াল করো। এই জায়গায় আমাদেরকে ধাতুগুলো আগে মিলাতে হবে। দেখো প্রথমে দেখো ধাতু কত আছে, 2টা, তাহলে আমি এখানে দিয়ে দেবো ধাতু 2। তারপর আমাদের কাজ হচ্ছে অধাতুর। দেখো এখানে অধাতু আছে 3 দুগুণা 6, তাহলে আমি এখানে যদি 6 বসিয়ে দেই, তাহলে 6টা HCl লাগতেছে, রাইট। অর্থাৎ দেখো এখানে 6 বসিয়ে দিলে ক্লোরিন হয়ে যাচ্ছে। এবার আসো, হাইড্রোজেন আছে হচ্ছে 6টা, তাহলে এখানে আমরা দিয়ে দিব 3, তাহলে 3 দুগুণা 6 হয়ে যাচ্ছে। আর বাদ বাকি অক্সিজেনটা বাই ডিফল্ট কি হয়ে যাবে, মিলে যাবে, যে 3টা অক্সিজেন, এই যে 3টা অক্সিজেন। এইভাবে আমরা একদম ইজিলি সমতা করে ফেলতে পারি। এখন তাহলে তুমি দেখতে পাচ্ছ এইখানে দেখো তো কিছু নাই মানে কি বলতো, কিছু নাই মানে এখানে 1 আছে, তাই না। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের 1 অণু আসলে HCl এর 6 অণুর সাথে বিক্রিয়া করে। তার মধ্যে এটাই অ্যান্সার, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ 6, 6 অণুর সাথে বিক্রিয়া করে। ভেরি সিম্পল। এই জন্য কিন্তু সমতাটা এখানে মাস্ট। এখানে মূলত কোশ্চেনটা সমতার উপর ভিত্তি করেই করা হয়েছে, হ্যাঁ, বিক্রিয়া সমতাকরণ। নেক্সটে যাই। বলা হলো প্রোপিন যৌগে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আসো প্রোপিন যৌগটা কি দেখি আমরা। প্রোপিন হচ্ছে, তোমরা জানো এইভাবে লেখা হয় CH3CH2, এটা হচ্ছে আমাদের প্রোপিন। বা আমরা দেখো তো কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এই যে দেখো, একবারে যদি লিখি C3H6, C3H6। ওকে, তো প্রোপিন হচ্ছে C3H6। এটার এই যে মানে খুব সিম্পল, এটা আসলে সংকেত আলাদা করে মনে করারও কিছু নাই। তোমরা জানো যে অ্যালকিন আসলে কি হয়, অ্যালকিন হয় হচ্ছে CnH2 তাহলে যে প্রোপ কথাটার মানে কি, প্রোপ কথাটার মানে হচ্ছে 3। তাহলে প্রোপিনে কয়টা কার্বন আছে, 3টা। সো এই যে আমাদের C3
আর এই যে আমাদের H6 H2N। ওকে, বলা হয়েছে এটা স্থূল সংকেত CH2 কিনা। অবশ্যই আমরা স্থূল সংকেত কিভাবে বের করি, আণবিক সংকেতে যে এখানে আমাদের কার্বন সংখ্যা আছে তার অনুপাতগুলো দিয়ে ভাগ করে দিই আমরা। তাহলে অনুপাতগুলো দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে কার্বনকে, এখানে দেখো এটার এখানে এই যে 3 আর 6 এটার গসাগু কত 3, তাহলে আমরা খুব সহজে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কার্বন হচ্ছে 1 হবে, আর হাইড্রোজেনটাকে 3 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবো হচ্ছে আমরা 2। তাহলে আমাদের স্থূল সংকেত CH2 এটা কারেক্ট। তাহলে এই যে আমরা CH2 পেয়ে গেলাম স্থূল সংকেত। নেক্সটে আসো, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি জিজ্ঞেস করা হয়েছে, এটা হবে কিনা। আসলে এটা খুব সিম্পল, শতকরা সংযুক্তি বের করার নিয়ম তোমরা জানো, একদম সহজ। সেটা কি, ওটা তো আমাদের গেল 1 নম্বরের ক্যালকুলেশনটা, এবার 2 নম্বরের ক্যালকুলেশনটায় আসো যাই। দেখো শতকরা সংযুক্তি বের করার ক্ষেত্রে আমাদের যা শতকরা সংযুক্তি বের করতে বলা হবে ওই যে উৎপাদের শতকরা পরিমাণের মতো, একদম সিম্পল, তার ভরটা আমি উপরে লিখবো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে 6 × 1, আর মোট কত দেখো, মোট হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে 12টা, মানে 3টা আছে, তাহলে 3 × 12 প্লাস হাইড্রোজেন আছে 6টা, দ্যাট মিনস হচ্ছে 6 × 1। এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 100 দিয়ে, তাহলে আমরা শতকরা পেয়ে যাব। তাহলে আমরা যদি এই কাজটা করি কত পেয়ে যাচ্ছি দেখো তো, 6 ডিভাইডেড বাই 3 × 12 প্লাস হচ্ছে 6, সো এই তো আমরা পেয়ে যাচ্ছি 14.29%, 14.29%। সো দ্যাটস কারেক্ট, হাইড্রোজেনের শতকরা যদি 14.2%, এটাও কারেক্ট। দহন করলে কার্বন ডাইঅক্সাইড ও H2 উৎপন্ন হয়, ইয়েস দ্যাট ইজ অলসো কারেক্ট। অবশ্যই C3H6 এটা হচ্ছে কি হাইড্রোকার্বন, রাইট। শোনো, যে কোনো হাইড্রোকার্বন, এটা তোমরা জানো চ্যাপ্টার 11 এর পর, আমি আবারও তাও বলছি, এখানে যেহেতু প্রসঙ্গক্রমে চ্যাপ্টার 11 চলে আসছে, সো আমি ব্যাপারটা একটু মনে করে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বন, সেটা অ্যালকিন হোক, অ্যালকাইন হোক, তাদেরকে যদি অক্সিজেন দহন করার অর্থ কি বলো, দহন করার অর্থ হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে যদি আমরা বিক্রিয়া দিই, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং পানি সৃষ্টি হবে, মাস্ট। তাহলে আমাদের এটাও কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2 ও 3, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, বলা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করার জন্য 4 গ্রাম ম্যাগনেসিয়াম ও 10 গ্রাম অক্সিজেন নেওয়া হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি। তোমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে একটা জিনিস কিন্তু অবশ্যই জানো, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা কি। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা আগে শেষ হয়ে যায়, লিমিটিং বিক্রিয়ক। এটা আমরা জানি যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়। এটা আমরা বারবার দেখেছি, এটা আমরা ক্লাসে দেখেছি, হ্যাঁ, এটা আমাদের মূল বিষয়। যে বিক্রিয়ক কি শেষ হয়ে যায় বলতো, যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকেই হচ্ছে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। আমরা যদি বিক্রিয়াটা করি, আসলে দেখি কি হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করার জন্য আমরা ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব, দিয়ে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করব। তারপর অবশ্যই সমতা করতে হবে। দেখো এখানে অক্সিজেন 2টা আছে, আমরা এখানে 2 দিব, ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, তাই আমরা এখানেও 2 দিব, ব্যাস, ভেরি সিম্পল, সমতা হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ভালো করে একটু বসিয়ে দেই যে এখানে কি হয়, দেখো এখানে হচ্ছে 2 × 24, দ্যাট মিনস হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম রিয়েক্ট করবে কত গ্রাম অক্সিজেনের সাথে। দেখো এখানে হচ্ছে সে রিয়েক্ট করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, অক্সিজেন 2টা আছে, 16 × 2 = 32, সো 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, রাইট। তাই তো, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে একটু খেয়াল করে দেখো, 4 গ্রাম ও 10 গ্রামের কথা বলা আছে, আমরা যে কোনো একটা পিক করব, যে কোনো একটা। তুমি চাইলে 4 গ্রাম দিয়ে টেস্ট করে দেখতে পারো, চাইলে 10 গ্রাম দিয়ে টেস্ট করে দেখতে পারো। সাধারণত যেটা কম আছে সেটা দিয়ে টেস্ট করে দেখলে দেখবা সেটাই লিমিটিং বিক্রিয়ক আসবে জেনারেলি। যদি নাও আসে তাও তো তুমি বুঝতেই পারবা যে বাকিটা তার মানে কম। যেটা কম আসে সেটা দিয়ে তুমি যদি দেখো যে যদি কম না হয় তাহলে বাকিটা কম হয়ে যাবে। তো যে কোনো একভাবে আমরা ডিসিশনটা নিতে পারি। তাহলে এখানে আমরা 4 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়ে একটু টেস্টটা করি, আসো দেখো। এখান থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি এক কাজ করি, এখানে হচ্ছে 32টা এখানে লিখে দিই, তাহলে এখানে হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 32। তাহলে দেখো এই যে 48 গ্রাম রিয়েক্ট করে হচ্ছে 32 এর সাথে, তাহলে সুতরাং অবশ্যই 4 গ্রাম ম্যাগনেসিয়াম রিয়েক্ট করবে কত গ্রামের সাথে, 32 × 4 ডিভাইড বাই হচ্ছে 48। তাহলে এখান থেকে কত আসতেছে, আসো দেখি। এখানে আসতেছে হচ্ছে 32 × 4 ডিভাইডেড বাই 48, সো 2.67 গ্রাম। সো দেখছো মাত্র 2.67 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু ওখানে অক্সিজেন আছে কত বলো, 10 গ্রাম আছে, তার মানে অক্সিজেন বেশি না।
সো ম্যাগনেসিয়াম আগে শেষ হয়ে যাবে, তাহলে আমাদের ম্যাগনেসিয়ামটাই কিন্তু আগে শেষ হয়ে যাবে। ম্যাগনেসিয়ামটাই যেহেতু আগে শেষ হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটাই লিমিটিং বিক্রিয়ক। এখন এটা পুরোটা হিসাব করে আমাদের সমস্ত করা দরকার নেই। দেখো এটা খুব ইজিলি তুমি না ইজিলি চিন্তা করে জিনিসটা মাথায় আনতে পারবা। কিভাবে দেখো, বুঝো ব্যাপারটা। তুমি তো এখানে এইটুকু করেই তুমি দেখতে পারতেছো। এই জায়গাটা চিন্তা করে দেখো, তোমার বাদ বাকি এই পর্যন্ত তুমি যদি এসে পড়ো, তোমাদের জাস্ট মাথায় খেলো। তুমি জাস্ট কি করবা, এত কিছু তোমার মাথায় আনা লাগতেছে না। পরীক্ষার সময় তুমি শুধু বিক্রিয়াটা একটু মাথায় নিবা, মাথায় নিয়ে বাস এক জায়গায় তুমি বিক্রিয়াটা বসাইলা, বসায় তুমি মাথায় মনে মনে ক্যালকুলেট করে দেখতেছো যে আসলে 32 গ্রামের সাথে রিয়েক্ট করে 440 গ্রাম। তাহলে দেখো তুমি ম্যাগনেসিয়ামই কিন্তু বেশি রিয়েক্ট করতেছে, তাই না? সো 4 গ্রামের সাথে অবশ্যই অক্সিজেন আরো কম লাগবে। 48 গ্রামে যদি কম অক্সিজেন লাগে, 4 গ্রামে তো অক্সিজেন আরো কম লাগবে। তার মানে অক্সিজেনই এখানে অনেক বেশি দেওয়া আছে। তো যেটা বেশি দেওয়া আছে সেটা তো আগে শেষ হবে না, আগে শেষ হবে যেটা কম দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়ামই শেষ হবে আগে। সো ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। তো তোমার এই হিসাবটা করা দরকার নাই, তুমি জাস্ট বিক্রিয়াটার দিকে অবজার্ভ করেই তুমি অ্যান্সারটা করে ফেলতে পারো ইজিলি। সো এটাই হচ্ছে একটা ইজি ট্রিক্স, ঠিক আছে? ভেরি ইজি এটা, তাই না? দেখো শর্টকাট বলতে আসলে কিছু নাই, কনসেপ্ট দিয়েই কিন্তু আমরা একটা জিনিস খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। এটার জন্য আমাদের শর্টকাট টিপা পদ্ধতি অ্যাপ্লাই করা লাগে না, সব ক্ষেত্রে লাগে না। হ্যাঁ, আমি সবসময় রিকমেন্ড করি কি যে শর্টকাট বা চিপা পদ্ধতি, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কনসেপচুয়াল চিপা পদ্ধতি বা শর্টকাট তোমরা ইউজ করতে পারো, কিন্তু সবসময় শর্টকাটের পিছনে দৌড়িও না। কারণ সবসময় শর্টকাটের পিছনে দৌড়ালে কনসেপ্টের ঘাটতির কারণে দেখবা যে তোমাদের ভুল হয়ে গেছে। শর্টকাটগুলো একদম স্পেসিফিক কিছু জিনিসের জন্য ইউজ হয়। আমি এই ক্লাসটা শেষ করে আমি এখানে একটা কোশ্চেনের মধ্যে আমি একটা শর্টকাট দেখাবো এবং আমি বলে দিব, বা তোমরা একটা কাজ করবা, তোমরা কমেন্টেই বলবা যে আমি যে শর্টকাটটা দেখাইছি সেই শর্টকাটের সীমাবদ্ধতাটা কোথায়। আমি এটা শেষ করে আমি এর মাঝখান থেকে একটা কোশ্চেন পিক করব, যেটা খুব সহজে শর্টকাট দিয়ে করা যায়, মানে লম্বা করে করাইছি অর্থাৎ কনসেপ্ট দিয়ে করাইছি, কিন্তু ওইটার আবার সীমাবদ্ধতাও আছে। এবং আমি বলে দিব যে এই শর্টকাটটা তুমি ঠিক কতটুকু সময়ের জন্য ইউজ করতে পারবা বা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবা। এই জন্য আমি রিকমেন্ড করি যে আগে তুমি বুঝে তারপরে যেসব শর্টকাট ইউজ করার করো। শর্টকাট ইউজ করাটা একটা আলাদা মনে রাখার জিনিস, শর্টকাট কখনো শর্টকাট না। মনে রাখবা, আগে মেইন জিনিসটা শিখবা, তারপর শর্টকাট শিখবা। সো তুমি যদি মেইন জিনিসটা শিখেই ফেলতে পারো, তাহলে শর্টকাট দিয়ে করবা কি? এটা আবার এক্সট্রা জিনিস মনে রাখার মতো একটা জিনিস না। এই জন্য শর্টকাট আসলে সমস্যা। পৃথিবীতে কোনো কিছুই তুমি চিপা দিয়ে মানে শর্টকাটে এদিক সেদিক করে মিলায় দেওয়া, এইগুলা কখনোই পৃথিবীতে কোনো কিছুর জন্য, শুধু তোমার পরীক্ষা না, কোনো কিছুর জন্য এগুলো ভালো না। একটা জিনিস সঠিকভাবে জানাটা, শেখাটা, এটাই হচ্ছে মূল বিষয়। বাট স্টিল আমাদের তো ভালো করা লাগে, বা যারা পাস নিয়ে চিন্তা তাদের ক্ষেত্রে অনেক সময় কাজে দেয়। তো এই জন্য বলি সবসময় কাজে দিবে এমন না, কিছু কিছু ক্ষেত্রে। তা আমি যদি শর্টকাট বলিও তোমাদেরকে কিছু কিছু, তা আমি বলে দিব যে তোমাদের কোন কোন ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি শর্টকাটটা কাজে লাগাতে পারবা। ঠিক আছে, মাথায় রাখো। যেমন এই যে মাত্র যে ম্যাথটা করলাম না, এটা তো আসলে শর্টকাটের দরকার পড়তেছে না, তো শর্টকাটের কিছুও না, এটা লজিক দিয়ে মিলাই ফেলছি। দেখো লজিক, দেখতেছো তুমি যে ওর বেশি লাগতেছে, হিসাব বিক্রিয়া করতে ওর বেশি বিক্রিয়া করা লাগবে, দেখেই বোঝা যাচ্ছে 32-এর সাথে 48 লাগবে, আর ও আছে হচ্ছে কম, তাহলে ও কম মানে আগে শেষ হয়ে যাবে, শেষ, দ্যাটস ইট। এইখানে তো এটা শর্টকাট না, এটা তো একটা লজিক, রাইট? ওকে, আসো, বলা হলো মোলার দ্রবণ তৈরি হবে, এই নিচের কোন কোন সিচুয়েশনকে তুমি মোলার দ্রবণ বলতে পারবা? এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে মোলার দ্রবণ। আমরা একদম সিম্পল হিসাব করে ফেলবো। সিম্পল কি সিম্পল হিসাব করব? দেখো, এসএমভি ইকুয়ালস টু তোমরা জানো 1000 ডব্লিউ, রাইট? তাহলে এস ইকুয়ালস টু অলওয়েজ কি আসবে? 1000 ডব্লিউ কে তুমি কি করবা? 1000 ডব্লিউ কে ভাগ করবা হচ্ছে এমভি দিয়ে। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে প্রত্যেকটার এই কাজটাই আমরা করব। 1000 ডব্লিউ অর্থাৎ এই যে এটা হচ্ছে ডব্লিউ, তাহলে তুমি এই যে 1000 কে আমি 10 টু দি পাওয়ার 3 লিখলাম, বুঝবা না সংক্ষেপে? ইনটু ডব্লিউ কত দেওয়া আছে? 200 গ্রাম, বসায় দাও 200। ফাইন। 2 লিটার, বুঝো 2 লিটার মানে কি? 2 লিটার মানে হচ্ছে এখানে কিন্তু ভি বসাইতে হবে, অর্থাৎ এটাকে এই 2 কে কিন্তু তোমাকে মিলিলিটারে নিতে গেলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। মাস্ট মাথায় রাখবা, এখানে কিন্তু মিলিলিটার, এই ফর্মুলায় ভি বসাই আমরা মিলিলিটার, এটা মাস্ট মাথায় রাখতে হবে। তাহলে এই যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু এম, এম কত? ক্যালসিয়াম কার্বনেটের এম তোমাদের মনে রাখতে বলছিলাম 100 হয়, সোডিয়াম কার্বনেট 106, ক্যালসিয়াম কার্বনেট 100। এই যে এগুলো যদি ডিরেক্ট মনে রাখো তাহলে কিন্তু বহুত কাজে দেয়। এখন আসো, হিসাব দেখো কত সহজ, এটা ক্যালকুলেটর লাগে না। কেন ক্যালকুলেটর লাগবে না? ওয়াই? এই দেখো, এই যে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 কাটিং শাটিং, এই যে 100 200 দিয়ে কাটলে 2 হয়, 2 কে 2 দিয়ে কাটলে 1 হয়, তার মানে 1 মোলার, এটা কিন্তু চলে আসছে। দ্যাট মিন্স এটা একটা মোলার দ্রবণ। পেয়ে গেলাম। ওকে, এবার আসো, এটা আমি একটু এই যে এই একটাকে একটু ভালো করে দেখা দিই। এই যে এক পাইছি আমরা, লাল সবুজের বাংলা। হ্যাঁ, আচ্ছা,
1 লিটারে 106 গ্রাম থাকলে সোডিয়াম কার্বনেট। এখন তুমি এই যে এই জায়গাটা দিয়ে আমি শর্টকাট হিসাব করে দেখাই দিছি, তুমি এস হিসাব করে এভাবে পাবা। এখন লজিক খাটাও, লজিক দেখো এখানে এস এর মান কখন আসতেছে, 1 লিটারে যদি আমরা দেখো 1 লিটারে 1 মোল, এটা মানে কি 1 লিটারে 1 মোল মানেই হচ্ছে এটার ঘনমাত্রা আসবে হচ্ছে 1 মোলার। এই তো এই জিনিসটাই তো আমরা খুব ভালো করে জানি যে মোলার 1 মোলার হওয়া মানে কি, 1 মোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে যদি 1 মোলই থাকে তাহলে 2 লিটারে থাকবে 2 মোল। দেখো এখানে এই জিনিসটাই হয়েছে, 2 লিটারে 2 মোল আছে কিনা দেখো, মোলকে তো তুমি ইজিলি কনভার্ট করতে পারো, মোল সমান কত গ্রাম, 1 মোল সমান দেখো ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল হচ্ছে 100 গ্রাম, 1 মোল 100 গ্রাম, তাহলে 2 মোল হবে কি 200 গ্রাম। তার মানে 1 লিটারে 100 গ্রাম থাকলে সেটা 1 মোলার হচ্ছে, 2 লিটারে 200 গ্রাম থাকলে ক্যালসিয়াম কার্বনেট থাকলে 1 মোলার হচ্ছে, 3 লিটারে 300 গ্রাম থাকলে 1 মোলার হচ্ছে। তাই যে দেখো 2 লিটারে 200 গ্রাম আছে। আর তোমাকে কিন্তু এই ক্যালকুলেশনটা করা লাগতেছেও না, তাই তো এইটাও কিন্তু তোমার করা লাগতেছে না, যদি তুমি লজিক খাটাও। তাহলে আমরা আসলে লজিক খাটাবো, লজিক খাটায় আমরা দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি বলতো, 2 লিটারে 200 গ্রাম 1 মোলার। একইভাবে সোডিয়াম কার্বনেটকে তুমি বলছিলাম কত মনে রাখবা, 106 গ্রাম মনে রাখবা। তাহলে দেখো 1 লিটারে 106 গ্রাম 1 মোল না, তার মানে এটা 1 মোলার, দ্যাট মিন্স এটাও আমাদের কারেক্ট, ভেরি সিম্পল। দেখো 1 লিটারে 1 মোল থাকতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা কত তোমরা জানো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, তোমরা চাইলে এটাও মনে রাখতে পারো। তাহলে 1 লিটারে 40 গ্রাম থাকার কথা না 1 মোলার হইতে হলে, এটা 40 গ্রাম আছে নাই, আছে হচ্ছে 80 গ্রাম, তার মানে এটা বাদ, এটা বাদ। সো ভেরি সিম্পল, অ্যান্সার হচ্ছে 1 ও 2, একদম ইজি। তো এখানে দেখছো লজিক দিয়ে আমরা মিলাবো, আমাদের এত বড় করে এখানে আমাদের শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই হিসাব করে, বাট স্টিল আমি হিসাবটা দেখাই দিলাম, গতানুগতিক নিয়মটাও জেনে রাখা ভালো। তাহলে আমরা লজিক দিয়ে করে ফেললাম, ভেরি ইজি। নেক্সটে যাই, বলা হলো 64 গ্রাম অক্সিজেন হতে সোডিয়াম অক্সাইড উৎপাদনের জন্য 46 গ্রাম 46 গ্রাম সোডিয়াম যোগ করলে কত গ্রাম অবশিষ্ট থাকবে। একদম ইজিলি কোশ্চেনটা করছে, দেখো একদম ইজি, ভালো করে পড়ে দেখো। তোমাকে দিছে 64 গ্রাম অক্সিজেন ইউজ করতে বলছে, তুমি কত গ্রাম সোডিয়ামের সাথে ইউজ করবা 46 গ্রাম, তার মানে এখানে কিছু একটা বাকি থাকবে, কিছু একটা বেশি দেওয়া আছে। দেখো কে বেশি দেওয়া আছে সেটাও বলছে, এই যে কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে, তার মানে এখানে অক্সিজেন বেশি আছে। সো আমরা আগে দেখবো যে সোডিয়াম অর্থাৎ 46 গ্রাম সোডিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা আমরা দেখব। যত গ্রামের সাথে বিক্রিয়া করবে সেটাকে মাইনাস করে দিলে আমাদের অবশিষ্ট পরিমাণটা পেয়ে যাব, একদম ইজি। তাহলে আসো বিক্রিয়াটা দেখি, সোডিয়াম বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে, উৎপন্ন করবে সোডিয়াম অক্সাইড। এটা খুব ইজিলি চাইলে তুমি কি করতে পারো, চাইলে ইজিলি তুমি হচ্ছে এটাকে সলভ করতে পারো। কেমনে, এই যে অক্সিজেন দুইটা আছে, তুমি সমতা করার জন্য দুইটা অক্সিজেন দিয়ে দাও, তাহলে সোডিয়াম হয়ে গেছে 2 2 4, এখানে দিয়ে দাও 4, বাস শেষ, সমতা শেষ, একদম ইজি। এবার আসো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 × 23, তার মানে হচ্ছে কত 96 গ্রাম, তাই না। তাহলে 96 গ্রাম 1 মোল অক্সিজেন, অর্থাৎ এটা হচ্ছে 32 গ্রাম। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে 96 গ্রাম অর্থাৎ 96 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে এই জায়গায় আমাদের কত গ্রাম অক্সিজেন আছে দেওয়া আছে বলতো, 46 গ্রাম দেওয়া আছে না। তাহলে আমরা সুতরাং বলতে পারি কি 46 গ্রাম বিক্রিয়া করবে কত সাথে, দেখো তো 32 ডিভাইডেড বাই 96, তারপরে আমি আবার 46টা গুণ করে দিব, এটা করলে দেখবা অ্যান্সার আসবে হচ্ছে 16 গ্রাম। অ্যান্সার আসবে কত 16 গ্রাম। আচ্ছা এইখানে একটু হোল্ড দ্য সেকেন্ড, একটা ভুল করছি আমি, সেটা কি বলতো, ভুলটা হচ্ছে এটা 96 না, এটা আসবে 92, এটা আসবে হচ্ছে 92। তাহলে দেখো এই যে এটা মুছে দেই, এইটা 96 না, 4 × 23 হচ্ছে 92 গ্রাম, 92 গ্রাম, এটাও হচ্ছে 92। ওকে, তাহলে এইখানে এখানে কাটাকাটি করলে 2 2 কে 32 দিয়ে কাটাকাটি করলে 16, আমাদের অ্যান্সার চলে আসতেছে 16 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন দেখো ছিল 64, তুমি দেখো বিক্রিয়া ব্যবহার হয়েছে 16, তাহলে বাকি থাকবে কত, তাহলে সুতরাং অবশিষ্ট কত 16 মাইনাস 64 মাইনাস 16, মানে হচ্ছে 48 গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 48, কোথায় আছে এই যে খ 48, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো নেক্সটে যাই, বলা হলো বিক্রিয়ায় সমপরিমাণ ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক কোনটি, এটা বের করতে বলা হয়েছে।
সমপরিমাণ ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক কোনটি? দেখো এই বিক্রিয়াটা একটু, সমপরিমাণ ভর বলতে কি বুঝছো জানো? বলছে যে ধরো তুমি ম্যাগনেসিয়াম যদি x গ্রাম নাও, তোমাকে একটু ভালো করে বুঝো, সমপরিমাণ ভর মানে কি? মানে হলো ম্যাগনেসিয়াম যা নিবা ক্লোরিনও তুমি তাই নিবা। সমপরিমাণ ভর ম্যাগনেসিয়াম x গ্রাম নিছো ধরো, তাহলে ক্লোরিনও কত নিতে হবে? x গ্রাম। এইটা নিয়ে এবার দেখবা লিমিটিং বিক্রিয়ক কোনটি। আমরা লিমিটিং বিক্রিয়ক অলরেডি একবার করে ফেলছি, তাই না? আমাদেরকে জাজ করতে হয় কিভাবে? আসো তো, সমপরিমাণ ভর x গ্রাম নিলে তো আমরা কোনো হিসাব পাবো না, পাবো না। আমরা জাস্ট ধরে নিতে পারি কি জানো? ধরে নিতে পারি যে 1 গ্রাম, মনে করো এইটাও আছে 1 গ্রাম, এটাও আছে কত গ্রাম? 1 গ্রাম। আসো আমরা বিক্রিয়াটা আবার লিখি, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, এখান থেকে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কি করব? 1 গ্রাম আমরা ধরলাম, এটাও আমরা 1 গ্রাম নিচ্ছি, আমরা ধরলাম এটাও আমরা 1 গ্রাম নিচ্ছি। এখন 1 গ্রাম যদি আমরা নেই, তাহলে আসো তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? ম্যাগনেসিয়াম 24 গ্রাম, এটা রিয়েক্ট করে হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা 35.5, দুইটা ক্লোরিন 71। তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি 71 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম কত গ্রামের সাথে করবে এটা দেখি আসো। 24 করে 71 এর সাথে, তাহলে সুতরাং 1 গ্রাম করবে 71 ডিভাইডেড বাই 24। দ্যাট মিন্স কত আসে এটা? 71 ডিভাইডেড বাই হচ্ছে 24, 2.96, 2.96 গ্রাম ক্লোরিন। তাহলে তুমি দেখছো 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 2.96 গ্রাম ক্লোরিন লাগবে, তাই না? তো আমরা আসলে কত কত নিছিলাম? আমরা দেখো, আমরা এই x এর পরিবর্তে বলছি কত নিব? 1 নিব। তাহলে আমরা ম্যাগনেসিয়ামও সমপরিমাণ, এটাও 1 ধরছিলাম, এটাকেও আমরা কত নিব বলছি? 1 নিব। তাহলে তুমি দেখো 1 গ্রামের জন্য লাগে হচ্ছে প্রায় 3 গ্রাম, 2.96 আমি 3 ধরলাম, 1 এর জন্য 3 লাগে। কিন্তু আমরা নিয়েছিলাম কত? 1 গ্রাম নিয়েছি না? তার মানে কি ক্লোরিন আগে শেষ হয়ে যাবে না? 3 লাগার কথা আছে 1, তাহলে অবশ্যই ক্লোরিন এখানে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে? ভেরি ইজি, ভেরি ইজি। একটি যৌগের স্থূল সংকেত হচ্ছে N2O3, এর প্রকৃত আণবিক ভর যদি 76 হয়, তাহলে এর সংকেত কি হবে? এটা একদম ইজি। দেখো আমরা এটার আগে আগে আমরা এই স্থূল সংকেতের আণবিক ভর বের করি। আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম, স্থূল সংকেত, এটার n গুণিতকই হবে হচ্ছে আণবিক সংকেত, রাইট? এটার n গুণিতকে হবে কি? আণবিক সংকেত, আণবিক সংকেতের ভর। তাহলে এখন আসো তো আমরা তাহলে প্রশ্ন মতো আসলে কি হিসাব করতে পারি? N2 মানে হচ্ছে নাইট্রোজেন 14, 14 দুগুণে 28, তাহলে আমি অ্যাড করে দিচ্ছি 14, 68, 14 দুগুণে 28, 28। আর অক্সিজেন হচ্ছে 3টা আছে, তাহলে 3 16 48, তাহলে আমি বসিয়ে দিই 48। ওকে, এইটা সমান সমান আমাদের মোট আণবিক ভর কত? 76, তাহলে 76 আসবে। ঠিক আছে, এইটা হিসাব যোগ করলে দেখো, এটা যোগ করলে আসবে 76, তাই তো? তার মানে n কত আসতেছে? n আসতেছে হচ্ছে 1। একদম ইজি। তাহলে এটা আসলে স্থূল সংকেত, মানে এটাই তার আণবিক সংকেত। তাহলে আণবিক ভর 76 হওয়া মানে কি? এটাই আমাদের আণবিক সংকেত। ওকে, ভেরি ইজি। নেক্সটে যাই। বলা হলো হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত 1:1:2 এবং আণবিক ভর 92 হলে যৌগটির আণবিক সংকেত কত? ওকে ফাইন, অনুপাত দেওয়া মানে কি? তার স্থূল সংকেত দেওয়া না? তাহলে আসো তো আমরা যদি স্থূল সংকেতটা দেখি কত আসবে। স্থূল সংকেত কত আসতেছে বলো তো? 111, হাইড্রোজেন 1, আচ্ছা কার্বন আছে 1, আমি কার্বনটা আগে রেখে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে একটা, অক্সিজেন 2টা, তার মানে এটার স্থূল সংকেত হচ্ছে CHO2। ওকে, তাহলে দেখো তো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে এই যে আমাদের CHO2, এইটার ভরের n গুণিতক সমান হচ্ছে 90, তাই না? আচ্ছা এটার ভর কত আসতেছে বলো তো? দেখো কার্বন একটা হচ্ছে 12, আমি তো এখানে লিখি, কার্বন একটা 12 প্লাস হাইড্রোজেন একটা 1, অক্সিজেন হচ্ছে 2টা, তাহলে 2 × 16, এটার n হবে হচ্ছে 90। এটা যোগ করলে তুমি দেখবা 16 দুগুণে 32, 32 আর 12 44, আর 1 হচ্ছে 45, তাহলে 45, n = হচ্ছে 90।
দ্যাট মিনস n ইকুয়ালস টু 90 ডিভাইডেড বাই 45 অর্থাৎ হচ্ছে কত 2। ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ওকে, এই তো। অথবা এটা আরেকটা মেথড আছে তোমরা জানো, আমি ওটাও বলে দিচ্ছি। যখন তুমি সংখ্যায় লিখবা না তখন কিন্তু তোমার আসলে নিচে n লেখা দরকার নেই। যেমন সংখ্যায় লিখলে তুমি পাশে n লিখতে পারবা, যেভাবে লেখো কোনো সমস্যা নেই। এটা আসলে পাশে n লেখা একই কথা, এটা গুণ আকারে বোঝায়। সো এই যে আমি পাশে n লিখে দিলাম, তাহলে তো আমাদের আর কি করা লাগতেছে না, 45 এর ব্র্যাকেট দেওয়া লাগতেছে না। তার মানে হচ্ছে 45n 90, তাহলে n ইকুয়ালস টু 90 ডিভাইড বাই 45, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে পারো লিখতে পারো। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে হলো এই অনুপাতগুলা এখানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। সুতরাং আমাদের আণবিক সংকেত কত, CHO2, এটাকে সবাইকে গুণ করে দিব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে কি কি পাওয়া যাচ্ছে, C2H2O4। C2H2 কোথায়, এই যে আমাদের H2C2O4 গ। ঠিক আছে, পারা যাবে, একদম সহজ। নেক্সটে যাই। প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার অ্যামোনিয়ার ভর কত। দেখো অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়াটা তোমরা জানো, অ্যামোনিয়াটা হচ্ছে এই যে এটা NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি তোমরা এটা জানো, তোমাদের ক্লাসে বলেছিলাম STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখো তাপমাত্রা কত, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর প্রেশার হচ্ছে 1 atm। এটা মানে হলো তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার 1 atm। ওকে, দেখো এই অবস্থায় তোমরা জানো যে 1 মোল গ্যাসের ভর আসে কত, এই এসটিপিতে 1 মোলের ভর কত আসে, দেখো 1 মোল এসটিপিতে আমাদের 1 মোল যে কোনো গ্যাসের ভর না, সরি মানে আয়তন, আয়তন আসে 22.4 লিটার, এই তো, এটা আমরা জানি। এটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার ভর কত সেটা বের করতে বলছে। আমরা ক্লাসে কিছু ফর্মুলা দেখেছিলাম, দেখো তো মনে পড়ে তোমাদের, ফর্মুলা দিয়ে ইজিলি করা যায়, n ইকুয়ালস টু w বাই m। দেখো এখানে আছে হচ্ছে ভর, ভর মানে হচ্ছে w, আমাদেরকে দেখো এখানে আয়তনের সাথে রিলেট করতে বলা হয়েছে, অর্থাৎ v এর সাথে। আমরা কিন্তু জানি যে n ইকুয়ালস টু w বাই m, আবার v STP ডিভাইডেড বাই 22.4, STP তে v ডিভাইডেড বাই 22.4। তাহলে আমরা কি করতে পারি বলতো, আমরা লিখতে পারি না যে w বাই m সমান হচ্ছে v ডিভাইডেড বাই 22.4। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, দেখো তো বের করতে হবে w। সো আমরা কি বলতে পারি, বলতে পারি w ইকুয়ালস টু v মাল্টিপ্লাইড বাই m ডিভাইডেড বাই 22.4। সো খেয়াল করে দেখো তো v সমান হচ্ছে কি এখানে কত দেওয়া আছে 11.2, m কত, অ্যামোনিয়ার m, অ্যামোনিয়া NH3, NH3 মানে কত 14 আর 3 17। সো বসিয়ে দেই 17, নিচে আসো 22.4। এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসতেছে খুব ইজিলি, 11.2 ইন্টু হচ্ছে 17 ডিভাইড বাই 22.4, 8.5 গ্রাম। দ্যাটস আওয়ার অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার 8.5, একদম ইজি। নেক্সট, প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব কত। শোনো এই কোশ্চেনটা নিয়ে তোমরা একটু প্যারা খাবা, আই নো। প্রথম কথা হচ্ছে ফসফিনটা কি, এটা অনেকে প্যারা খাচ্ছ, যারা এই কোশ্চেনটা পারছো মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যারা যারা এই কোশ্চেনটা পেরেছো মোস্ট ওয়েলকাম, খুব ভালো, অসাধারণ হবে যদি তোমরা এটা আসলে পেরে থাকো। ফসফিন গ্যাস হচ্ছে এই যে অ্যামোনিয়া বলি না আমরা, ফসফিনের আরেকটা নাম হচ্ছে ফসফোনিয়া। অ্যামোনিয়া যদি NH3 হয় তাহলে ফসফোনিয়াটা কি হওয়া উচিত বলো, ফসফোনিয়াটা হওয়া উচিত হচ্ছে PH3, ভেরি সিম্পল, PH3, এটার কথাই বলা আছে। আচ্ছা দেখো এখানে একটা অদ্ভুত জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে ঘনত্ব কত। দেখো তোমরা আসলে ফিজিক্সে পড়ছো যে ঘনত্ব মানে কি বলতো, ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, ভর ডিভাইডেড বাই হচ্ছে কি আয়তন। দেখো কেমিস্ট্রিতে ঘনত্বটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, বুঝতে পারছো, ডি, এটা মনে রাখবা। ফিজিক্সে যেমন রো দিয়ে প্রকাশ করা হয়, কেমিস্ট্রিতে ডি দিয়ে। আর তোমরা ফিজিক্সে যেমন ভরকে এম দিয়ে লেখো, আমরা কিন্তু জানি যে কেমিস্ট্রিতে আমরা কি দিয়ে লিখি, ডব্লিউ দিয়ে লিখি। তাহলে এটা হবে ডব্লিউ ডিভাইড বাই ভি। সো ডব্লিউ কে ভি দিয়ে ভাগ করলেই হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি গ্যাসের ঘনত্ব। ওকে, দেখো গ্যাসের ঘনত্ব প্রমাণ অবস্থায় আসলে কি হয়, প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের, এটা আমরা সবাই জানি, এটা তুমিও জানো, সবাই জানি আমরা এখনো এই ব্যাপারটা, সেটা কি 1 মোল, যে কোনো গ্যাসের 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার, এই ব্যাপারটা আমাদের মাস্ট। 1 মোল সমান কি 22.4 লিটার। সো
আমরা W এর জায়গায় বসাবো 1 মোলের ভর। 1 মোলের ভর কত? আসো, ফসফরাস হচ্ছে 31 প্লাস 3টা হাইড্রোজেন 3 34। তাহলে 1 মোলের ভর হচ্ছে 34, এই যে বসাই দিলাম 34। আর 1 মোলের আয়তন কত? 22.4, বসিয়ে দেই 22.4। এখান থেকে তুমি দেখবা এটা ভাগ করলে অ্যান্সার চলে আসবে 1.52 গ্রাম পার লিটার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 1.52। পারা যাবে না? একদম সহজ, একটু চিন্তা করতে হবে, ভিন্নভাবে চিন্তা করে বসাইতে হবে, কঠিন হইলেও সলভ করা সম্ভব। ঠিক আছে, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। নির্দিষ্ট তাপমাত্রায়, এটা একটা বোনাস কোশ্চেন, খুব সহজ। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের কি বলে? দ্রবণের মোলারিটি বলে। ঠিক আছে, ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে, তাই না? কেন? এই যে S = N/V, তাহলে প্রতি 1 লিটারে, দেখো S = N/V, তাহলে আমি হচ্ছে এটা একটু মার্ক দিয়ে দেখায় দেই। প্রতি 1 লিটারে কত মোল আছে এই হিসাবটাই হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা S। তাহলে অ্যান্সার হচ্ছে মোলারিটি। ঠিক আছে, ভেরি সিম্পল, পারবা আশা করি, একদম ইজি। ওকে, ভেরি ফাইন, এগুলো কিন্তু খুব সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে একটা কোশ্চেনে আমরা শর্টকাট দেখাবো, সেটা স্পেসিফিকলি দেখায় দিই, এবং আমি বলেও দিব যে এটা আসলে কোন ক্ষেত্রে তুমি স্পেসিফিক ভাবে করতে পারবা। আদারওয়াইজ এটা কিন্তু একটু ভিন্নভাবে করতে হয়। এই যে দেখো, এই যে এটা, আসো এটা যাই, ডিফারেন্ট কালার দিয়ে দেখা দিই। দেখো, এখানে আমরা আসলে এটার শর্টকাটটা করব। আসো, একটু বিষয়টা বুঝো। শর্টকাটটা হচ্ছে কি, ভেরি সিম্পল। এইমাত্র আমরা দেখলাম না যে n = n, এইমাত্র আমরা আসলে কি দেখছি বলতো? আমরা দেখছি এই যে এরকম n = কি লেখা যায়, দেখো n = এখানে ভরের সম্পর্ক আছে, তাহলে ভর মানে কি W/m। আবার দেখো এখানে s আর হচ্ছে v দেওয়া আছে, তোমরা জানো যে n = s × v, তবে সেই ক্ষেত্রে vটা বসাতে হয় কিসে? vটা অবশ্যই লিটারে বসাতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি এটা কি ইকুয়াল লিখতে পারি না? প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি বলতো এই জিনিসটাকে? এই যে nটাকে যদি আমরা মুছে দিই, আমরা লিখতে পারি প্রশ্ন মতে W/m = s × v। এই ব্যাপারটাই হচ্ছে, আমি একটু ইয়া করে লিখে দিই। ঠিক আছে, এটা হলো, আমি একটু উপরে দিয়ে গেলাম। দ্যাটস ইট। এবার আসো, W/m = s × v। তাহলে এইখান থেকে আমাদের দেখতে হবে W কত। সো দেখো W = কত চলে আসবে? W চলে আসবে s × v, লিটার ইন্টু m। তাহলে আসো s এর ভ্যালুটা আমরা বসাই। s হচ্ছে 0.1 ইন্টু v কে লিটারে নিতে হবে, তাহলে 2 মানে 202, এটাকে তুমি 10⁻³ দিয়ে গুণ করে ফেলবা। তোমরা জানো যে 1 লিটারকে মিলিলিটারে নিতে হলে বা মিলিলিটারকে লিটারে নিতে হলে কত দিয়ে গুণ করতে হয়? মিলিলিটারকে লিটারে নিতে হলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, ইন্টু m যার তার বসাইতে হবে। কার কথা বলছে এখানে? এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কথা বলছি আমরা, তাহলে এখানে এমটা কার হবে বলো? এখানে আমরা যে সালফিউরিক অ্যাসিডের কথা বললাম, তার মানে এমটা হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, এই এমটা হচ্ছে মাথায় রেখো, সালফিউরিক অ্যাসিডের এম, সালফিউরিক অ্যাসিডের। তাহলে আসো বসিয়ে দিই, সালফিউরিক অ্যাসিডের এম কত আমরা জানি 98, এই তো। তাহলে এইটা তুমি যদি ক্যালকুলেট করো, তুমি দেখে ফেলবা যে তোমার হচ্ছে গিয়ে কি আসবে বলো তো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এটা মোল লিখে ফেলছি, এর অ্যান্সার তো গ্রাম হবে। যাক, এটাতে ফেরত আসা ভালোই হলো, এটার অ্যান্সারটা হবে গ্রাম। তাহলে এখানে হচ্ছে গ্রাম, 2 গ্রাম। কত গ্রাম বলছে তাই না, এই যে গ্রাম বলছে, সো এই যে গ্রাম হবে, মোল লিখে বলছি। তাহলে দেখো, তাহলে এইটা যদি তুমি গুণ করো, এটা হিসাব করলে দেখবা এটা চলে আসবে 2 গ্রাম, প্রায় 2 গ্রাম চলে আসবে। সো এইভাবে আমরা এই কাজটা কিন্তু চাইলে করতে পারি। ঠিক আছে, এই যে দেখো সরাসরি কি বসাই দিব, W/m = s × v, তারপর W = এটা চলে আসবে। যার W বের করতে হবে তার m বসাইতে হবে, এখানে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের m বসানো যাবে না, চারটা বের করতে বলছে তার m, সালফিউরিক অ্যাসিড বের করতে বলছে তার সালফিউরিক অ্যাসিডের m। এখন এই শর্টকাটটার আমাদের যে সীমাবদ্ধতাটা কোথায়, লিমিটেশনটা কোথায়, ভুল হয়ে যেতে পারে কখন? এই হিসাবটার মধ্যে কিন্তু আরো কিছু জিনিসের সংযোজন করতে হয়।
এখানে আরো কিছু জিনিস দিয়ে গুণ করতে হয়, সেটা তোমরা পরের পরবর্তীতে যখন 11-12 গুলো তখন আরো ডিটেলসে জানতে পারবা। এই গুণটা কেন আসবে? যদি দেখো যে তোমার এইখানে এইটা লিমিটেশনটা হচ্ছে, শর্টকাটটা তুমি তখন ইউজ করতে পারবা যখন দেখবা তোমার ক্ষারের হাইড্রোক্সাইড আর অ্যাসিডের H+ এর সংখ্যা সমান হয়। এই যে ঠিক এই মাত্র যে কাজটা করলাম না, যে এটার W/M এর সাথে এটার S/V এর রিলেশন করাইলাম, এটা কখন করতে পারবা? যখন এই OH সংখ্যাটা আর এই H সংখ্যাটা সমান। অর্থাৎ এখানে একটা থাকলে এখানে একটা থাকতে হবে, এখানে দুইটা থাকলে এখানে দুইটা থাকতে হবে। যদি এমন হয় যে এখানে OH একটা এখানে H দুইটা, সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সিচুয়েশন। সেক্ষেত্রে কি করতে হয় এটা আমি বলে দেই, কিন্তু এটার ব্যাখ্যা এখন আর যাবো না, কারণ এগুলো বড় ক্লাসের জিনিস। সেই ক্ষেত্রে তোমাকে দেখো, এইখানে হচ্ছে গিয়ে অ্যাসিডের যদি দুইটা থাকে আর ক্ষার যদি একটা থাকে, ধরো ক্ষার একটা আছে অ্যাসিড দুইটা আছে, তখন তুমি কি করবা? তখন হচ্ছে দেখো, তখন তুমি অ্যাসিডের যে হাইড্রোজেন সংখ্যাটা সেটা এখানে বসায় দিবা, সেটা এখানে গুণ দিয়ে দিবা। কখন? যখন এই যে হাইড্রোক্সাইড একটা অ্যাসিড দুইটা হবে, তখন অ্যাসিডের জায়গায় দুইটা বসাবে। আবার যদি এমন হয় হাইড্রোক্সাইড দুইটা কিন্তু অ্যাসিডে হাইড্রোজেন আছে একটা, তখন ওই হাইড্রোক্সাইডের দুইটা ওই জায়গায় বসায় দিবা। সেই জন্যই বলছি যেগুলো লিমিটেশন আছে। তো তুমি এত প্রেশার নেওয়া দরকার নেই। তুমি যখন দেখবা কোশ্চেনে এই যে অ্যাসিডের হাইড্রোজেন আর ক্ষারের হাইড্রোক্সাইড সমান সমান, একটা দুইটা এমন আছে সমান সমান আছে, তখন তুমি এটা ডিরেক্টলি মেরে দিতে পারবে। এটা ইউজ করে, শর্টকাটটা ইউজ করে সলভ করে ফেলতে পারবে। তাহলে এই তো, এই ছিল আমাদের মূল বিষয়। তাহলে তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।